নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে গতকাল রাজ্যপাল রীতিমতো নির্দেশ দিয়েছিলেন যে শাহজাহানের কে গ্রেপ্তার করতে হবে, যেভাবেই হোক গ্রেপ্তার করে তাকে হেফাজতে নিতে হবে। এই কথা বলার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ব্যাপকভাবে তৎপর হয়েছে। এমনকি স্পেশাল অর্ডার এসছে রাজ্যের ইডি দপ্তরের কাছে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে এই শাহজাহানের যে দুষ্কর্মর যে ডেরা, সেই ডেরাতে ঢুকে তাকে গ্রেপ্তার করতে একদম স্পেশাল অর্ডার দিয়েছে দিল্লি থেকে। এবং সেই অর্ডার নিয়েই কিন্তু আজকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাহজাহানের যে এলাকা, সেই এলাকায় প্রবেশ করছে ইডি। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইডি অফিসাররা কিন্তু বেরিয়ে গেছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে। তারা শাহজাহানের যে বাড়ি, তার যে এলাকা, সেই এলাকায় কিন্তু প্রবেশ করার চেষ্টা করবেন আজকে। এবং আজকেই এই ব্যক্তিকে, শাহজাহান ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করার নির্দেশ আছে দিল্লি থেকে। এবং এই অর্ডার যখন এসছে, এই অর্ডার আসার পর থেকে কিন্তু কালীঘাট কিন্তু রীতিমতো নড়ে উঠেছে। কারণ কালীঘাটের কালী তিনি মনে করছিলেন, একদম ভুল কথা বললাম না, কিছুটা সংশোধন করে নেওয়া উচিত, কালীঘাটের যিনি মমতা ব্যানার্জি, তিনি ভেবেছিলেন যে তার পুলিশকে দিয়ে ইডির এগেস্টে মামলা করিয়ে সেই মামলাকে কোর্টে নিয়ে যাব, মানে শাহজাহানকে আস্তে আস্তে বাখাতায় করে দেবো। সেটা কিন্তু দিল্লি থেকে হলো না। তারা কিন্তু, দিল্লির যারা সিনিয়র অফিসার, তারা কিন্তু পরিষ্কার অর্ডার দিয়েছেন যে শাহজাহানের এলাকাতে ঢুকে তাকে যেভাবেই হোক গ্রেপ্তার করতে হবে আজকে। এবং এই ইনস্ট্রাকশন অনুযায়ী ইডি আধিকারিকরা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই এলাকায় আজকে প্রবেশ করবে, যে কোনো সময় তারা কিন্তু প্রবেশ করে যাবে। আর এই বার্তা যতক্ষণে পেয়েছে কালীঘাটের আমাদের পিসি, তিনি কিন্তু নড়ে বসেছেন। কারণ তিনি তো উল্টো প্ল্যান করার চেষ্টা করেছিলেন। তিনি পুরো চাপটা চাপিয়ে দিচ্ছিলেন কার ঘাড়ে? ইডির ঘাড়ে। যে ইডি অফিসারেরা না বলে গেছে তদন্ত করতে, না বলে গেছে জেরা করতে, তো বলে যাবে। একজন চোর, তাকে ধরার আগে যদি বলে যায়, সেই চোর বসে থাকবে? বলে যায়নি, তারপরেও কিন্তু শাহজাহান তিনি কিন্তু রীতিমতো পালিয়ে গেছেন। তিনি ছিলেন না। তিনি যদি এত সততার প্রতীক হতেন, তার মধ্যে যদি এত সৎ থাকতো, তাহলে তিনি পালিয়ে গেলেন কেন? কোন গুহার ভেতর ঢুকে পড়েছেন? বিরাট রাজপ্রাসাদ বানিয়েছেন তিনি, প্রচুর টাকার সম্পত্তি। এত টাকা কোথা থেকে এলো তার কাছে? আর যে গর্তেই আজকে লুকিয়ে থাকুক না কেন, সেই গর্তের হদিশ কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু করবেন। এবং সেখানে প্রবেশ করে তাকে কিন্তু ধরার অনুমতি আছে দিল্লি থেকে। দিল্লি থেকে একেবারে সরাসরি ইডি আধিকারিকদের বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার এলাকায় প্রবেশ করো এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করো যেন তেন প্রকারে। কেন? তার সাথে বহু জঙ্গি গোষ্ঠীর যোগ আছে বলে প্রমাণ এসছে, তথ্য প্রমাণ আছে দিল্লির কাছে। এই জন্য শাহজাহানের যে এলাকা, সেই এলাকায় কিন্তু আজকে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে রীতিমতো চলে গেছেন এবং যে কোনো সময় তারা সেখানে প্রবেশ করবে। দর্শক, এই যে কথাগুলো বলা হচ্ছে, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। অনেকে ভাবছেন যে অভিষেক ব্যানার্জিকে বাঁচিয়ে দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদির সাথে একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং আছে, মমতা ব্যানার্জির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হয়তো, আমরা অস্বীকার করব না, হয়তো আছে। কিন্তু কলকাতা হাইকোর্টে মনিটরিং এ যে তদন্ত চলছে, সেই তদন্তকে কিন্তু নরেন্দ্র মোদীও আটকাতে পারবে না। যদি আটকাতে চায়, তাহলে কিন্তু ভবিষ্যতে বিরাট ক্ষতি হবে বিজেপির। কারণ এটা কিন্তু একদম পরিষ্কার। কারণ কলকাতা হাইকোর্টে যেভাবে মনিটরিং হচ্ছে, গতকাল বা তার আগের দিন যেভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রীতিমতো বলেছেন যে রাজ্যে আইনের শাসন চলছে না। কেন এই কথাটা বলছে না রাজ্যপাল? রাজ্যপাল কেন এইখানে মিলিটারি নামাচ্ছে না? এই ধরনের কথা কিন্তু মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু বলেছেন।
অন্যদিকে যদি দেখি বিচারপতি অমৃতা সিনহা, তিনিও কিন্তু রীতিমতো একদম এই যে তদন্ত চলছে সেই তদন্তের নারী নক্ষত্র খুঁজে বের করার চেষ্টা করছেন। ডিভিশন বেঞ্চেও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ডিভিশন বেঞ্চও কিন্তু এখন আর আগের মতন কলকাতা ওই সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে ফাট করে আটকে দিলাম, স্টে করে দিলাম, সেটাও কিন্তু করছে না। হ্যাঁ, কয়েকটা জায়গায় হয়তো করার সম্ভাবনা প্রবল, কিন্তু বাকি কিন্তু অনেক ডিভিশন বেঞ্চ আছে কলকাতা হাইকোর্টে, তারা কিন্তু রীতিমতো কোমর বেঁধে নেমেছে। তারাও কিন্তু চাইছে যে এই যে এত বড় একটা দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কিনারা হোক। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু রীতিমতো বলে দিয়েছেন, 3 মাস সময় বেঁধে দিয়েছেন, এই 3 মাসের মধ্যে ভাই এই তদন্ত শেষ করো, তদন্ত শেষ করে রিপোর্ট দাও, তারপর দেখা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। সুতরাং ইডি, সিবিআই এদের ওপর কিন্তু একটা বড় চাপ আছে কলকাতা হাইকোর্টের। যদিও রাজনৈতিকভাবে হয়তো বিজেপির দিক থেকে কোনো চাপ থাকতে পারে, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমাদের কাছে সেই তথ্য প্রমাণ নেই। কিন্তু কলকাতা হাইকোর্টের যে বড় চাপ আছে সেটা কিন্তু পরিষ্কার, সেটা প্রত্যেক দিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং তাদের যে মনিটরিং, তারা যেভাবে বিভিন্ন সময় বাক্য ব্যয় করছেন, যেভাবে অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি বিশ্বজিৎ বসু, এইরকম বহু বিচারপতি মান্থা, রাজাশেখর মান্থা, এনারা কিন্তু প্রত্যেকে একদম কোমর বেঁধে আছে। কারণ এনারা কিন্তু একদম সততার দিক থেকে সত্যের যাতে জয় হয় সেই জিনিসটা কিন্তু এনারা চেষ্টা করছেন। কিছু কিছু সময় হয়তো ভুল বাক্য বলছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কিন্তু সেটা টোটালটাই আবেগ। যে বাংলায় যেভাবে রাজ্য চলছে, বাংলার সরকারকে যেভাবে দেউলিয়া করে দেওয়া হচ্ছে, বাংলা সরকার যেভাবে শ্রীলঙ্কার মতন অবস্থা হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু আজকে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। অনেকে বলছেন যে তিনি হয়তো কোনো রাজনীতি দলে যুক্ত হবেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তিনি হতেই পারেন। আমার যখন আমার সার্ভিস পিরিয়ড, সেই সার্ভিস পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আমি যে কোনো রাজনীতি করতে পারি, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সেই অধিকার আছে। কিন্তু এরকম কি হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো মিথ্যে বলছেন, সেই কথাগুলো ভুল বলছেন। হতে পারে তিনি হয়তো কারোর পক্ষে হয়ে বলছেন, কিন্তু কথাটা কি তিনি ভুল বলছেন? না দর্শক, আমাদের অন্তত সেটা মনে হচ্ছে না, কারণ তিনি কিন্তু ভুল কিছু বলছেন না। তা না হলে ইডি আধিকারিকরা কখন যাবে, তদন্ত করবে, কোন সময় গিয়ে জেরা করবে, কার বাড়িতে যাবে, সেটা রাজ্য প্রশাসনকে জানিয়ে যেতে হবে। এটা কোন জায়গায় আছে? কোন আইনে, ভারতবর্ষের কোন সংবিধানে এরকম কথা লেখা আছে যে রাজ্য সরকারকে জানিয়ে যেতে হবে? এখানেই কিন্তু প্রশ্ন। এবং সেই জায়গা থেকে এক ইডি অফিসাররা যখন তদন্ত চালাচ্ছেন, তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তারা হাসপাতালে ভর্তি হচ্ছে, তো এটা গণতন্ত্র চলছে? এটা গণতন্ত্রের নামে একটা প্রহসন সরকার চলছে, যেটা সবাই আমরা বুঝতে পারছি। কিন্তু কিছু বাংলার মানুষ আছে, তার মধ্যে কিছু বুদ্ধিজীবীও আছে, যারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এর বিরুদ্ধে কোনো কথা বলছেন না। কিছু মানুষ আছে ভয় পাচ্ছে যে যদি আমি বলি তাহলে পরের দিন যদি আমাকে মেরে ফেলে। এই ধরনের বহু মানুষ আছে পশ্চিমবঙ্গে। কিছু মানুষ আছে যারা কিছু পয়সা পাওয়ার জন্য, 500,000 টাকা মাসে ভাতা পাওয়ার জন্য তারা সমর্থন করে যাচ্ছেন। কিন্তু একবারও কি ভাবছেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় চলে যাচ্ছে? পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে? দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।